তিন পুরুষের দল আওয়ামী লীগ, দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা, বুঝে না আওয়ামী লীগ কি জিনিস। আমি শুরু করব এই জায়গাটা দিয়ে যে 6 মাসের উপরে 6.5 মাসের মতো সরকারের পার হলো এবং সম্প্রতি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন প্রথম ইনিংস শেষ হয়েছে, দ্বিতীয় ইনিংসে শুরু হলো। আপনার কাছ থেকে একটু এই মূল্যায়ন জানতে চাই 6.5 মাসের মাথায় এসে, যে প্রথম ইনিংসটা কেমন গেল, দ্বিতীয় ইনিংস, প্রথম ইনিংসের অভিজ্ঞতা থেকে কেমন মনে হচ্ছে, দ্বিতীয় ইনিংস কেমন যাবে। আরও একটু যদি স্পষ্ট করে বলি, কি কি পরিবর্তন এলো, ইতিবাচক পরিবর্তন কি কি এলো, নেতিবাচক পরিবর্তন কি কি হলো, আর কি কি অপরিবর্তিত রয়ে গেল, আপনার একটা বিশ্লেষণ। দেখেন, প্রথম 6 মাসে উনি যদি বলেন প্রথম ইনিংস, তাহলে আমরা কি ধরবো যে দ্বিতীয় ইনিংস আরো 6 মাসে শেষ হয়ে যাবে? তৃতীয় ইনিংসটা হয় না, দ্বিতীয় ইনিংসই হয়। তাহলে কি আমি তাহলে ধরবো যে আরো 6 মাস পরে এই সরকারের আয়ু শেষ হয়ে যাবে? তা তো বোধহয় হবে না। উনি বলার জন্য বলেছেন, আমি ওটাকে সিরিয়াসলি নিইনি, আমি ওটাকে শোনার জন্য শুনেছি। উনি বলেন ভালো, সুন্দর করে গুছিয়ে বলেন, সুন্দর সুন্দর উপমা দেন, আমরা শ্রোতা হিসেবে মন্দ নই, আমরা শুনি। তো প্রথম ইনিংস ওটা যেটাকে বলেছেন, সেখানে আমি একটা মানে এলোমেলো সরকার দেখেছি। সেই ইনিংসটা উনি খুব ভালো করেছেন এমনটা আমার কাছে মনে হয়নি। এই কারণে মনে হয়নি, রানও বেশি উঠেনি, এবং দর্শকরা যে খুব একটা খুশি হয়েছে তার রান দেখে আমার কাছে তাও মনে হয়নি। ক্রিকেট তো কেবল 22 জনের খেলা না, মাঠে অনেক লোক থাকে, কিন্তু তারাও খেলা দেখে মুগ্ধ হয়, 4-6 মারে মুগ্ধ হয়। এই সরকারের আমলে 6 ছিল না একটাও, মানে ওভার বাউন্ডারি মারার মতো ওনাদের কোনো কিছু ছিল আমার কাছে এরকম মনে হয় নাই। আপনি একটা ঘটনা বলতে পারবেন না যে ঘটনা নিয়ে এই দেশের সাধারণ মানুষ মানে মহা খুশি হয়েছে সরকারের উপরে, একটাও পারবেন না, সিম্পলি পারবেন না। 2-একটা 4 ছিল, এরকম ছিল। আর কোনগুলোকে 4 মানে বলবেন? 0 রানে অনেক, হ্যাঁ 4 কোনগুলো হলো? 4 ধরেন, ব্যাংকিং সিস্টেমটাকে উনি একটু ভালো করেছেন, বিদেশে অর্থ পাচার সম্ভবত বন্ধ হয়েছে যতটুকু আমি বুঝি, এগুলি ভালো, এগুলি অবশ্যই ইতিবাচক। কিন্তু ওভার বাউন্ডারি একটাও ছিল না, অনেকগুলি শূন্য ছিল। যেমন বাজার নিয়ন্ত্রণ পারেন নাই, একদমই করতে পারেন নাই। এখন আওয়াজটা শোনা যাচ্ছে কম, কারণ এখন শীতের সবজির কারণে সবজির বাজারটা একটু কমে আছে, কিন্তু চালের বাজার বেশি, চালের দাম বেশি। সয়াবিন তেল রমজানকে সামনে রেখে আবার লজ্জায় মুখ লুকিয়েছে, সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না। তো এগুলো হলো শূন্য, একদম গোল্লা মারা ডাক যাকে বলি। একজন ব্যবসায়ীকে এনে বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে। উনি এখন পর্যন্ত, উনি শুনেছিলাম আগে বলা হয়েছিল উনি খুব ক্যারিসমেটিক লোক, ওনার কোনো ক্যারিশমা বলতে একটাই দেখছি, যে উনি দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে সয়াবিন তেলের দাম অফিসিয়ালি 8 টাকা বাড়িয়ে দিয়েছেন। উনি কাজের মধ্যে একটাই করছেন, এছাড়া ওনার আর কোনো কাজ আমার চোখে পড়ে নাই। এগুলিকে খুব ইতিবাচক, খুব ভালো কিছু বলা যায় না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেছেন, উনি আর্মির লেফটেন্যান্ট জেনারেল, বিশাল উনি পদে ছিলেন। ওনার সততা নিয়ে কোনো সন্দেহ বোধ করি নাই, কারণ বিভিন্ন জায়গাতে শুনেছি উনি খুবই একজন সৎ লোক। কিন্তু ওনার কাছে আমার কাছে ওনাকে খুব গোছানো লোক মনে হয় নাই, এলোমেলো লোক মনে হয়েছে। উনি কখন কি বলেন নিজেও ভালো বুঝেন কিনা আমি জানি না। আমি সাংবাদিকদের একটা প্রশ্ন দেখছি, একটা প্রশ্ন করে উনি আরেকটা উত্তর দেন, এরকম দেখেছি। এবং ওনাকে খুবই আমার কাছে মানে অতটা শক্ত এবং দৃঢ় টাইপের লোক মনে হয় নাই। একজন সবচেয়ে ক্যারিসমেটিক উপদেষ্টা যাকে বলা যায়, সেরকম মনে করেন একজন খুব কথা বলেন, নানা বিষয়ে কথা বলেন, রাজনীতিবিদদের নিয়ে কথা বলেন, উনি হলেন পরিবেশ উপদেষ্টা। তো ওনার এই পরিবেশ উপদেষ্টা যখন কথা বলছি, আজকে সকালেও পত্রিকায় দেখলাম যে বিশ্বের সবচেয়ে মানে আপনার বায়ু দূষণের দিক থেকে যদি বলি, দূষিত বায়ু বাংলাদেশের, তো উনি পরিবেশের কাজ করতেছেন। কাজের মধ্যে কাজ কি করছেন, যে সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছেন, সেন্ট মার্টিনে কেউ যাইতে পারবে না, এগুলি বলতেছেন উনি। আর কি করেছেন কাগজের মধ্যে, আর তো কোনো কাজ দেখি না। পলিথিন বন্ধ করতে বলছিলেন, চাইছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে নভেম্বর থেকে পলিথিন বন্ধ করতে পারেন নাই,
মিজারেবলি ফেল মারছেন। তো বন্ধ করতে কিভাবে পারবেন? উনি কোনো বিকল্প ঠিক না করে, বিকল্পের ব্যবস্থা না করে আপনি যদি বন্ধ করে দেন, আপনি পারবেন? পারবেন না। ওনার তো ওইদিকে কোনো খেয়াল নাই। ঘোষণা দিলেন, একটা নাটক করলেন, বুঝাইলেন যে বিরাট একটা কাজ করছি। নভেম্বর কই, নভেম্বর, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারিও প্রায় যায়। বলেছেন বন্ধ করতে পারছেন? পারেন নাই তো। তার মানে কি উনি কোনো বিকল্প ব্যবস্থা না করে একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন। তো এগুলো বলে লাভ নাই। ঢাকার আশেপাশে এতগুলি নদী দূষিত অবস্থা আছে। এই সমস্ত কোনো নদীতে, ঢাকার আশেপাশে অনেক নদী, কোনো নদীতে আপনি একটা মাছ খুঁজে পাবেন? এত দূষিত পরিবেশে উনি কি করেছেন? কিছু করেন। কিন্তু উনি আবার বলেন যে 52 বছরের রাজনীতিবিদরা যা পারে নাই তা হয়েছে। রাজনীতিবিদদের ভুল ধরতে আসছেন ওনারা। তো এইগুলি হয়েছে, বলে লাভ নাই। তো সব ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা একজন আছেন, কিছু বললে অনেকে মন খারাপ করে। আজকে ফেব্রুয়ারি মাস, আজকে শিক্ষা বছরের দ্বিতীয় মাসের প্রায় শেষ পর্যায়ে। বই দিতে পারেন নাই বই দিতে। উনি প্রতি বছর বাংলাদেশে একটা বই উৎসব হতো জানুয়ারি প্রথম সপ্তাহে, 1 তারিখে 2 তারিখে। এবার সেটা হয়নি এই কারণে 40 কোটি বই লাগতো, উনি 6 কোটির ব্যবস্থা করতে পারছেন। তো 6 কোটির দিয়ে তো আর বই উৎসব করা যাবে না, করতে পারেননি। তো এই হলো সাফল্যের নমুনা। তো এখন ধরে ধরে বললে কয়টা বলবো? বলতে পারি অনেক কিছু, কিন্তু এগুলো বলতে কোনো লাভ নাই। নিজের দুঃখ বাড়ানো ছাড়া আর তো কোনো লাভ দেখি না। এরকম আর কি। তো এইগুলো ইনিংসটা ভালো যায়নি। সংস্কার কমিশন করেছেন, যে বলেছেন সংস্কার আগে করতে হবে। সংস্কার কমিশনের মধ্যে, হ্যাঁ, এই সংস্কার কমিশনটাকে আমি কিছুটা ভালো বলবো, কারণ 6টা সংস্কার কমিশন এর মধ্যে রিপোর্ট দিয়েছে। এই কমিশনের যাদের দিয়ে কমিশন গঠন করেছেন সেই গঠন প্রক্রিয়া নিয়ে আমার আপত্তি আছে। যাদের নিয়ে গঠন করেছেন তাদের নিয়েও আমার আপত্তি আছে, বললে অনেক কিছু বলা যায়। তারপরেও, এত আপত্তির পরেও যে রিপোর্টগুলো এসেছে, এই রিপোর্টগুলির মধ্যে কিছু ভালো ভালো প্রস্তাব আছে, জোড়াতালি আছে, গোজামিল আছে, আপত্তি আছে। তা সত্ত্বেও কিছু ভালো ভালো প্রস্তাবও আছে, এটা আমি অস্বীকার করব না। এখন এই প্রস্তাবগুলো নিয়ে দ্বিতীয় ইনিংসে উনি পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবেন। এখন পলিটিক্যাল পার্টিতে যারা আছেন, নেতা কর্মী যারা আছেন, তারাও তো এই দেশেরই জনগণ। তারা কতটুকু মানবেন কতটুকু মানবেন না সেটা নিয়ে আবার কি হবে এখন আলোচনা চলছে। জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলছেন যে যেসব বিষয়ে বা যেসব সংস্কারের প্রস্তাবে ঐকমত্য হবে সেটাই হবে জুলাই চার্টার, এবং তার উপরেই নির্ভর করবে, মানে জুলাই চার্টারের উপরে নির্ভর করবে নির্বাচন কবে হবে। এটা থেকে আসলে কি বার্তা পাচ্ছেন? সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হবে, সেটার উপরে জুলাই চার্টার হবে, জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচন কবে হবে। কি বুঝতে পারছেন? দেখেন, প্রধান উপদেষ্টার এই যে সচিব যিনি আছেন, তথ্য সচিব, আগে ছিলেন সচিব, এখন আছেন সিনিয়র সচিব। এর মধ্যে এত কাজ দেখাইছেন, ওনাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আমার তো মনে হয় উনি বিতর্ক ছাড়া আর কিছু তেমন তৈরি করতে পারেন নাই, এটা হলো আমার ধারণা। অনেক বিতর্কিত কথাবার্তা ওনার মুখ দিয়ে বেরিয়েছে। এখন উনি যে জুলাই চার্টারটা বলতেছেন, এই জিনিসটা কি রে ভাই? এটি তো আমার কাছে ক্লিয়ার না। সংস্কারের সঙ্গে, সংস্কার প্রস্তাবের সঙ্গে, সংস্কার প্রস্তাব একমত হওয়া না হওয়ার সঙ্গে জুলাই চার্টারের সম্পর্কটা কোথায়? চার্টার জিনিসটা কি? মানে আপনি যেটাকে জুলাই ঘোষণা বলছিলেন, ছাত্ররা বলছিল এটা যারা জুলাই প্রোক্লেমেশন তারা করতে চাচ্ছে, প্রোক্লেমেশন অফ রেভলিউশন, গাল ভরা নাম করতে চেয়েছিল, সেটা তো এখনো হয়নি। ওটা আদৌ আলোর মুখ দেখবে এরকম মনে হয় না আমার। তো ওটা কিন্তু দরকার ছিল, আমি মনে করি এটা দরকার। ছাত্রদের এই দাবিটা কিন্তু আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছিল। কেন মনে হয়েছিল সেটা আমি বলি। একটা সময় কিন্তু যা কিছু করছে এই গভর্নমেন্ট, তার এক ধরনের আইনগত বৈধতা দরকার হতে পারে। সব দিনই তো এই দিন না, শীতকাল শেষ করে তো গ্রীষ্মকাল আসে। আর এটা বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ। ঘন ঘন ঋতু পাল্টায়, পরিবেশ পাল্টায়, মানুষের চিন্তা পাল্টায়। তো এক সময় তো প্রশ্ন উঠতে পারে, সেই প্রশ্নের জবাবটা এই প্রোক্লেমেশনের মধ্যে দেওয়া যেত। সেটা কিন্তু তারা করেনি, পলিটিক্যাল পার্টিগুলো করেনি, কেউ করেনি। তারপরে এখন তারা এই সংস্কারের মাধ্যমে তারা কি খুঁজতে চাচ্ছে? এই সংস্কার প্রস্তাবের সঙ্গে তো ওই প্রোক্লেমেশনের কোনো সম্পর্ক নাই। ওই প্রোক্লেমেশনের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য তো সংস্কার প্রস্তাবের একমত হওয়া না হওয়ার উপর নির্ভর করবে না। সংস্কার প্রস্তাবগুলি বিভিন্ন 6টা খাত, আলাদা আলাদা খাত। কিন্তু
এই প্রত্যেকটা খাত নিয়ে তারা আলোচনা করবে। মানে ভবিষ্যতের বাংলাদেশে এই খাতগুলির চেহারা কেমন হবে তারা সেটা নিয়ে কথা বলবে। সেই কথা বলাটা বাস্তবে কতটুকু ঐক্যমতের মাধ্যমে হতে পারবে এটা নিয়ে আমার মনে বিস্তর সন্দেহ আছে। তাহলে কি এটা শুরু নির্বাচনটা কবে হবে হলে সেটা আপনি নিয়েও বুঝতে সন্দেহ থাকছে? কারণ প্রেস সচিবের বক্তব্য যে জুলাই চার্টারের উপরেই নির্ভর করবে নির্বাচনের দিন বা নির্বাচন কবে হবে সেই তারিখ। জুলাই চার্টারটাকে আমি আমি কিন্তু আসলে বুঝিনি। আমি আসলে জুলাই চার্টারের মিনিংটা উনি কি বোঝাতে চেয়েছেন আমার কাছে আসলে ক্লিয়ার না। কিন্তু নির্বাচনের দিন নির্ভর করবে কিসের উপর সেটা আমি বলি আপনাকে। নির্বাচনটা এই বছর হবে আমার ধারণা, কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে মিটিংটা গত সপ্তাহে হলো সেখান থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমকে কিন্তু বলেছেন স্পষ্ট করে যে তাকে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। এই ধরনের একটা কথা কিন্তু মির্জা ফখরুল উচ্চারণ করেছেন। সেই উচ্চারণটাকে আমি গুরুত্ব দিচ্ছি। এবং যদি ডিসেম্বরে ইলেকশন হয় তার আগে এগুলো নিয়ে আলোচনা হবে। আমার ধারণা আলোচনা 3 মাসের মধ্যে আপনি একটা ফল পেয়ে যাবেন, এবং সেই ফলটা কতটুকু সুখকর হবে এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আসবে। আমার ধারণা, যে ধারণাটা আমি প্রথমত করছি সেটা হলো, আপনি দেখেন, আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডার আছে, একাধিক নেতা আছেন, তারা কথা বলবেন। বিএনপিও তো আছে, বিএনপি তো একটা বড় দল, এবং বিএনপি কিন্তু আজ থেকে 2 বছর আগে তাদের 31 দফা ওনারা দিয়েছেন, এবং 31 দফা দিয়ে কিন্তু ওনারা বসে থাকেননি। ওনারা 31 দফা সারা দেশে ওনাদের নেতা কর্মীর মাধ্যমে এটা নিয়ে মানে ছড়িয়ে দিয়েছেন মানুষের সঙ্গে। এমনকি তারা পাঠচক্রের মতোও করেছেন, এবং এরকম অনেকগুলো পাঠচক্রে তারেক রহমান নিজেও কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। মানে উনিও বুঝিয়েছেন যে 31 দফার মধ্যে ওনারা কি করতে চান। এবং এটা পলিটিক্যাল পার্টির এটাই কাজ, আসলে পলিটিক্যাল পার্টি এগুলি করবে। তো তারা কিন্তু অপেক্ষা করে নাই যে এই সংস্কার প্রস্তাবগুলি কি আসে, যেটা নাকি তত্ত্বাবধায়ক সরকার করেছেন, যেটাকে আমি অনেকটা এনজিওদের করা সংস্কার প্রস্তাব বলি, এনজিও নির্ভর সংস্কার প্রস্তাব যেগুলোকে আমি বলি আর কি। সেই সংস্কার প্রস্তাবগুলো কি আসবে কি না আসবে এর জন্য কিন্তু বিএনপি অপেক্ষা করেনি। বিএনপি প্যারালালি তাদেরটা প্রচার করে গেছে সারা দেশে। কেন করেছে ভাই? করেছে এই কারণে তারা তাদের রাষ্ট্র সংস্কারের 31 দফাকে গুরুত্ব দিচ্ছে, এবং যখন প্যারালালি করছে যখন এখন ঐকমত্যের ভিত্তিতে আলোচনা উঠবে তখন বিএনপি কিন্তু প্রথমেই তাদের 31 দফা এনে হাজির করবে, হাজির করে বলবে এইটার আলোকে আপনারা করেন, বলবে শিওর। আমি বলছি কেন বলবে, আমি একটা ইঙ্গিত দিই আপনাকে। 2 দিন আগে বিএনপির স্থায়ী কমিটির একজন মেম্বার মিস্টার গয়েশ্বর চন্দ্র রায়, উনি একটা বক্তৃতায় বলেছেন যে তারা কি একটা সংস্কার প্রস্তাব করছে, এক একটা 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা, এগুলি বসে বসে কে পড়বে? এই যে কথাটা উনি বলেছেন এর অর্থ কি? তার মানে ওনার পড়ার ধৈর্য নাই। গয়েশ্বর রায় কিন্তু ছোটখাটো নেতা না, ওনাদের স্থায়ী কমিটি, ওনাদের সর্বোচ্চ বডি, তার মেম্বার। তার মানে স্থায়ী কমিটির কেউ এই সংস্কার প্রস্তাবগুলি পড়বে না। 6টা সংস্কার প্রস্তাব, এক একটা যদি 200-300 পৃষ্ঠা হয় এভারেজ, গড়ে যদি আপনি 200 পৃষ্ঠা ধরেন অথবা 250 পৃষ্ঠাও ধরেন, তাহলে 6টা আপনার প্রস্তাবে কত পৃষ্ঠা হবে? 1500 পৃষ্ঠা। এই 1500 পৃষ্ঠা তারা কেউ পড়বে না। এবং তারা যে এইভাবে তো পড়ার দরকার নাই, তারা তো এক একটা করে গ্রুপ করে দিতে পারে যে এই তুমি সংবিধান সংস্কার প্রস্তাবগুলি পড়ো, তোমরা 3 জনে মিলে এখানে চুম্বক পয়েন্টগুলো আমাদেরকে দেখাও, কোন কোন জায়গায় আমাদের রাজনীতির সঙ্গে যায় না সেগুলো আমাদেরকে চিহ্নিত করে দাও, আমরা তারপর সবগুলি নিয়ে একসঙ্গে বসি। ওনারা সেটাও করছে বলে আমার জানা নেই। একটা বেসিক প্রশ্ন, এটা আসলে অনেক দিন ধরেই জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্নটা আছে যে এই যে এত পড়াশোনা, এত প্রস্তাবনা, এগুলো দিয়ে একটা ঐক্যমত যদি হয়ও তাহলে সেটির বাস্তবতাটা কি? মানে অতীতের অভিজ্ঞতা যেটা বলে যে এই ধরনের অনেক ভালো ভালো সুপারিশ আসছে, সংস্কার প্রস্তাবনা আসছে, সেগুলো তারা বলেছে কিন্তু মানেনি। প্রতি বছর মানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নিজেরা আবার ইশতেহার দেয়, প্রতিশ্রুতি দেয়, সেগুলোও তারা মানে না। তো তারা তো না মানার ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের অভিজ্ঞতা তাই বলছে। এত সময় ক্ষেপণ করে, অর্থ খরচ করে, এত পড়াশোনা, 1500 পৃষ্ঠার পড়াশোনা করে তারপর কি হবে? ফলাফলটা কি হবে? ফলাফল এই যে প্রবাদ আছে না একটা, যে লাউ সেই কদু, তাই হবে। এতদিন যে লাউ দেখেছেন
আগামীতেও সেই কদুই দেখবেন। এটা হলো আমাদের বাঙালিদের, আমাদের দেশে বাংলাদেশি মানুষের এটাই নিয়তি, এটাই নিয়তি। লোকটাকে, আচ্ছা আপনি আমাকে বলেন, মানুষের চেঞ্জ হওয়ার একটা বয়স আছে। আমি মনে করি কারো বয়স একটা সার্টেন এইজে পৌঁছে গেলে, যেমন 50, 52, 55 এই পর্যন্ত হয়ে গেলে না, তার আর চেঞ্জ হয় না। চেঞ্জ হলে আগে হতে হয়। তো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের যে মূল নেতৃত্ব, বয়স কত রে ভাই এক একজনের, এরা চেঞ্জ হবে কেন? আগে যে বিএনপির নেতৃত্ব দেখেছেন, এই নেতৃত্বই আছে, আগে যা করেছে এখনো তাই করবে, তাই করবে রে ভাই, কোনো চেঞ্জ পাবেন না আপনি। এখন ছাত্ররা যে নতুন দল করছে তাদের তো একটা বয়স আছে, তারা তো মানে চেঞ্জ হবার মতো বয়সে আছে, কিন্তু তারা কি সঠিকভাবে মানে চেঞ্জটা কি সঠিক চেঞ্জ তাদের মধ্যে হচ্ছে? এটা তো আরো সারে সর্বনাশ করে দিয়ে গেছিল এই গভর্নমেন্ট। আমি তো এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা একটা দল করবে। আমি আশাবাদী ছিলাম আমি। কিন্তু এই দলটার মেরুদণ্ড, এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম। কিভাবে জানেন? যেটা আমি শুরু থেকে বলে আসতেছি, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি যেটা বলতেছি, সবচেয়ে বড় ভুলটা, ব্লান্ডারটা হয়েছে, ভুলও আমি বলি না, ব্লান্ডার হয়েছে, সেটা হলো ছাত্রদের 2-3 জন প্রতিনিধিকে সরকারে নেওয়া। ব্লান্ডারটা কেন আমি বলি, এদের নেওয়ার মাধ্যমে পুরো ছাত্র সমাজের যে ঐক্যটা ছিল সারা দেশে, তারা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সবার মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে যে আমিও তো হতে পারতাম। কারণ এদেরকে যে নেওয়া হয়েছে, কিসের বিবেচনায় নেওয়া হয়েছে কেউ জানে না। কিন্তু ইউনূস সাহেবের চোখের সামনে তখন ছিল, অথবা যারা নীতি নির্ধারণ ছিল ওখানে, তারা বলছে এদেরকে নেওয়া হয়েছে। এবং নেওয়ার পর কি হয়েছে, সারা দেশে যারা স্টুডেন্ট আছে, দেশের মনে কর অন্য এলাকায়, তাদের মধ্যে প্রথমে হতাশা, প্রথমে প্রশ্ন, তারপরে হতাশা, তারপরে লোভ। তারা ভাবছে ঠিক আছে, আমি তো পেলাম না, তাহলে আমি আমার এলাকায় কাজটা করি। আপনি মাঠ প্রশাসনের যে কোনো জায়গায় যান, ডিসি, ইউএনও জিজ্ঞেস করে দেখেন, থানা, ওসি জিজ্ঞাসা করে দেখেন, সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে। কিছু কিছু জায়গায় ভালো হচ্ছে, কিছু কিছু জায়গায় খারাপ হচ্ছে। তার মানে তারা ক্ষমতার সঙ্গে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব দাবি করছে। এই ঘটনাগুলির মাধ্যমে সারা দেশে তাদের একটা ইমেজ তৈরি হয়েছে, যে ইমেজকে ভালো বলার সুযোগ খুব কম। তো সেই ইমেজ নিয়ে তারা যখন দল গঠন করতে যাবে, তাদের মধ্যে কিন্তু সেই লোভটা থেকে যাবে যে আমি এটা করতে পারি, আমার কথা ডিসি সাহেব শোনে। অতএব এই যে জিনিসটা, এই যে মানসিকতাটা, এটা তার বড় একটা ক্ষতি করে দিচ্ছে। কিন্তু এটা কিছুই হতো না যদি ছাত্রদেরকে আপনারা উপদেষ্টা না বানাতেন। সব ছাত্ররা এক থাকতো এবং তারা একটা পাওয়ার হিসেবে কাজ করতো, তারা একটা বার্গেনিং পাওয়ার হিসেবে গভর্নমেন্টের সঙ্গে বসতো, বলতো দেশের জন্য এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। কিন্তু যখন তাকে হাতে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, যখন তারা আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু ভাই পুরো জিনিসটা এলোমেলো হয়ে গেছে। এবং এই এলোমেলো থেকে এই ছাত্রদের সংগঠন খুব সহজে বেরোতে পারবে এটা আমি মনে করি না ভাই। এটা সামনে, এবং এই সংগঠনে এখন আমি আশাবাদী না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন না। আমি তো দাবি করব নাহিদ ইসলাম তার দায়িত্ব ছেড়ে এখানে আসার আগে উনি বলে আসবেন যে 6 মাসে উনি ওনার মন্ত্রণালয়ে কি ভালো কাজটা করছেন। মানুষ কিন্তু প্রশ্ন করবে, আপনি 6 মাসে তথ্যমন্ত্রী ছিলেন, আপনি কি কাজ করছেন বলেন তো? করার মধ্যে একটা কাজ করছেন, সারা দেশে নজিরবিহীন ভাবে আপনি সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছেন। কাজের মধ্যে এটা করছেন আপনি। এটা বাংলাদেশের ইতিহাসে, আমার এই 35 বছরের সাংবাদিকতার ইতিহাস, আমি কখনো দেখি নাই যে একসঙ্গে সবার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়। আপনি করছেন। এটাকে কি আপনি বলবেন কি এটাকে আপনার এটা মানে গোল্ডেন ওয়ার্ক? হ্যাঁ, এটা কি আপনার সোনালী কাজ একটা? না। একটু জিজ্ঞাসা করি আপনার কাছে সাংবাদিক হিসেবে, যদিও যেই প্রসঙ্গটা কথা বলছিলাম তার বাইরে, যে মানে কি করছেন স্যার, যেই ফর্দ আপনি বলছেন, সাংবাদিকদের নামে অনেক মামলা, এবং এই মামলাগুলোর অনেক মানে সবার নামে গণহারে হত্যা মামলা, যেটির কথা প্রধান উপদেষ্টাও বলছেন এগুলো আগের চর্চা, আগের আইনের মানে আগের একটা চর্চার ফসল তিনিও বলছেন, এবং আইন উপদেষ্টা তিনি বলেছেন যে বিষয়টাতে বিব্রতকর, এই মানে এইভাবে মামলা, ঢালাও মামলা, এগুলো বিব্রতকর। কিন্তু তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য উপদেষ্টা বলেছিলেন যে তা মানে যারা হয়রানির শিকার হচ্ছেন সাংবাদিকরা, তারা যেন সেই বিষয়টি জানান তথ্য মন্ত্রণালয় এবং তারা তার উপরে ব্যবস্থা নেবেন। কিছু হয়েছে? সাংবাদিক হিসেবে আপনি জানেন যে এই ধরনের কোনো কাজ এগিয়েছে? আমার জানা নাই, হলে হতেও পারে, আমি জানি না, আমি বলতে পারবো না।
আচ্ছা, আমিও আরও জিজ্ঞাসা করছিলাম সাংবাদিকদের, কিন্তু আসলে কেউই কোনো তথ্য এই বিষয়টা পাচ্ছি না যে কারো মামলার বিষয়ে কোনো ভূমিকা বা পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আপনি ছাত্রদের প্রসঙ্গে বলছেন, আবার একটু সেখানে যাই। কুয়েটে আমরা দেখছি ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির এর সংশ্লিষ্টতাও আছে, তাদের মধ্যে কি সংঘর্ষ সেটি নিয়ে গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। আবার একটা দেখছি যে অভ্যুত্থানের যে কৃতিত্ব কার, কে কি করেছে অভ্যুত্থানের সময়, সেটি নিয়ে একটা কাড়াকাড়ির ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বেশ আলোচনা হচ্ছে, কে কি দিল, কে পানি দিল, কে লাঠি দিল, জিআই পাইপ দিল, এই নিয়ে নানান রকম কৃতিত্ব দাবি করা হচ্ছে। ঐক্যমতের কথা আমরা আলোচনা করছিলাম, ঐক্যমত কমিশন গঠন করা হলো, যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছাত্ররা, তাদের মধ্যে এই অবস্থান, এটি আসলে কেমন লক্ষণ? এটা এটা খুব স্বাভাবিক ঘটনা, এরকম ঘটতে থাকবে। শুনেন, যাদের যাদের মারামারি হলো, এই ছাত্র দল বলেন, ছাত্র আপনার বামপন্থীরা বলেন, অথবা আপনার শিবির বলেন, অথবা ছাত্র শক্তি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে তো কিছু নাই রে ভাই। এখানে তো ছাত্র শক্তি লোকজন ছিল, এবং এই সবাই মিলে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনগুলি এক হয়ে গেছে, তারা আমরা কয়েকজন, এবং তারা পুরো ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছে। এই যে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা, এটা সামনের দিনগুলিতে আপনি আরো স্পষ্ট দেখতে পারবেন। এখন কি হয়েছে, বাদবাকি সবগুলি মিলে সবচেয়ে বড় সংগঠন যেটা ছাত্র দল, তাদেরকে আলাদা করার চেষ্টা করছে। তারা ভাবছে আগে ওদেরকে সরাই, বড়টাকে সরাই, এবং তাদের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়েছে, মারামারি হয়েছে। কি ইস্যুটা কি, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না। এই তো ছাত্র রাজনীতি চলবে না, এটা বলতেছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যখন তারা বলতেছে, তখন আবার মধুর ক্যান্টিনে বসে 2 দিন আগে তাদের নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিচ্ছে। তো এটা কি মিললো ভাই? এটা কি মিললো? মানে তুমি করতে পারবা না, আমি করব, মানে ওই যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি না, এটা হইল রে ভাই? এটা তো হয় না। তো তারা তো তাই করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা কেন হচ্ছে জানেন? সামনে নির্বাচন। এখন এই নির্বাচনে কার ছাত্র সংগঠন কতটা স্ট্রং হবে, সেটা প্রমাণের একটা সময় আসছে। কয়েকদিন আগে যে আমরা একসঙ্গে গলায় গলা ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে ফাইট করছি, সেই যে ভিলেনটা, সেই ভিলেনটা এখন অপসারিত হয়েছে। এখন ঘরে ঘরে ভিলেন তৈরি হয়েছে। আগামী দিনে দেখবেন এখান থেকে এই বিভাজনটা হয়ে গেল, এখন ছাত্রদল আলাদা। 2 দিন পরে দেখবেন এই ছাত্র শিবির আর বৈষম্য বিরোধী আবার বাঁধবে। কারণটা কি? তারাও তো প্রতিদ্বন্দ্বী দল। আবার যদি তারা জোট করে ইলেকশন করে, তাহলে আবার তারা গলায় গলায় ভাব থাকবে, এটাই চলবে। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এত পাওয়ারটা কোথায়? পাওয়ার কিন্তু কিছু না, পাওয়ার হলো তারা প্রশাসনের এইটা সাপোর্টটা পাচ্ছে। প্রশাসনের সাপোর্ট পারলে সবাই, যে বলে না, গ্রামে একটা প্রবাদ আছে দেখবেন, যে গলির কুকুর কিন্তু নিজের গলিতে বাঘ, আবার অন্য গলিতে গেলে সে কিন্তু তখন বিলাই হয়ে যায়। তো এখন এখানেও একই জিনিসটা, যে এখন যখন গভর্নমেন্টের সাপোর্ট পায়, তখন সবাই বাঘ হয়ে যায়। ছাত্রলীগও বাঘ ছিল, হারিয়ে গেছে, এরাও বাঘ হয়ে আছে। ওই জন্য ওয়েট করেন, দেখেন ইলেকশনের টানাপোড়েন যখন শুরু হবে, দেখেন কি হয়। জি, মানে নির্বাচন পর্যন্ত দেখতে হবে। আপনি যে শুরুতে একটা কথা বলছেন, যেই লাউ সেই কদু, ছাত্ররাও কি সেই দিকে চলে যাচ্ছে কি না, মানে সেই অবস্থান তো মনে হচ্ছে। একটা জায়গায় একটু প্রশ্ন করতে চাই, অভ্যুত্থানে যারা আসলে যে ক্রেডিট নিয়ে আমি কথা বলতে শুরু করলাম, যে কৃতিত্ব নিয়ে কারাকারি চলছে একটা, কিছুদিন আগে সাবেক মার্কিন কর্মকর্তা, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেঞ্চ, তিনি বলছেন যে দেশে দেশে যে রেজিম পরিবর্তন হয়, সেখানে যুক্তরাষ্ট্র কাজ করে, এবং বাংলাদেশেও সেই কাজ করেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিরোধী দলের মুভমেন্টে ফান্ডিং করার মাধ্যমে তারা এই কাজগুলো করে, এটি মাইক বেঞ্চ বলছেন। এবং মানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও বলেছেন, বারবার বলেছেন যে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে তিনি দায়ী করেছেন। এমনকি ট্রাম্পের যে সংবাদ সম্মেলন হলো, মোদি ট্রাম্পের সংবাদ সম্মেলন, সেখানে ট্রাম্পের কাছে সরাসরি এই প্রশ্নটাই গেল, যে বলছে ইট ইজ এভিডেন্ট, নিশ্চিতভাবে সাংবাদিক প্রশ্ন করে মানে জিজ্ঞাসা করছেন যে এরকমটা যুক্তরাষ্ট্র করে, বাংলাদেশের রেজিম চেঞ্জের ব্যাপারে তার মতামত কি সেটা জানতে চাইলেন, বাংলাদেশের ব্যাপারে অবজারভেশন জানতে চাইলেন। আসলে কোনো যোগসূত্র কি আছে, মানে অভ্যুত্থানের এতদিন পরে কোনো যোগসূত্র কি দেখেন? দেখেন একটা কথা বলি আপনাকে, যোগসূত্র অনেক থাকে, অনেক থাকে, কিন্তু মূল কারণটা কি? মূল কারণটা হলো দেশ জুড়ে সাধারণ মানুষের ক্ষোভ, হলো মূল কারণ। মূল কারণটা হলো শেখ হাসিনার দুঃশাসন। আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল, মানে এককভাবে যদি আপনি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চান,
যে আমি একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্রেডিট দিব এই পট পরিবর্তনের জন্য, তাহলে আমি সেই ক্রেডিটটা দিব শেখ হাসিনাকে। উনি সেই ব্যক্তি যার একক কিছু সিদ্ধান্তের কারণে এই পট পরিবর্তন সম্ভব হয়েছে, আর কেউ নাই। আর সবারই সমান দায়িত্ব ছিল, সবাই সমানভাবে রাখছে। এখন হয় কি, ওই দিন আমাকে বলতেছিল যে এই যে আন্দোলনের কর্মসূচিগুলি দেওয়া হয়েছে, সবগুলি কর্মসূচি দেখবেন আপনার ইংরেজি নাম, ঢাকা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, এবং এখনো দেখবেন তাদের মধ্যে ইংরেজি নামের প্রতি একটা প্রীতি কাজ করে কিন্তু। এবং তারা বলছিল যে ইংরেজি নামগুলি একটা বড় প্রভাব বিস্তার করছে। আবার আমি যদি উল্টো করে বলি, যদি এই আন্দোলনটা ব্যর্থ হতো, তখন একজন বলতো কি এই ইংরেজি নামকরণের কারণেই ব্যর্থ হয়েছে, মানুষ বুঝে নাই কি নাম দিছে, ব্লকেড ব্লকেড, আপনি কি ব্লকেড বুঝে নাকি, এই জন্য তো ব্যর্থ হইল। এখন এটা হলো কি যে সাফল্যের কোনো যুক্তি লাগে না, যখন সফল হয়ে যায় তখন দেখবেন ছোটখাটো ঘটনা ওইটাও যুক্তি, ওইটাও একটা বিরাট যুক্তি কিন্তু, বুঝছেন না? এই আপনি ধর, আমি একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। দেখেন শ্রীকৃষ্ণ উনি ননি চুরি করেছিল, এখন ওইটাও কিন্তু একটা বিরাট ঘটনা, উনি ননি চুরি করেছে। আমি আপনি ননি চুরি করলে ভাই নাম হবে আমাদের, হবে, মার খাবেন, চট থাপ্পড় খাবেন বাপ মায়ের কাছে, চুরি করলি কে দাও। কিন্তু যেহেতু কৃষ্ণ করেছে, অতএব ওটা খুব একটা বিরাট ঘটনা, কিন্তু উনি ননি চুরি করেছে। তো এখন এখানেও ঘটনাগুলো এভাবে ঘটে, যে ঘটনা ঘটে গেছে, এখন এই ঘটনার ক্রেডিট, এই ঘটনার সাফল্যের কারণ কত রকম যে হবে, এটা কোনো এই শেষ নাই। সামান্য ছোটখাটো পদক্ষেপে দেখবেন এটা বিরাট ঘটনা। তো এই জন্য বললাম যে সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না। কিন্তু এটাকে তো সাফল্য হিসেবে যুক্তরাষ্ট্র তো, যেমন ট্রাম্প খুব স্বাভাবিকভাবে অস্বীকার করেছেন যে না, ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বা যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ট্রাম্প তো ততটুকুই অস্বীকার করেন, ট্রাম্পের যে ফর্মুলা, ট্রাম্প তো ততটুকু অস্বীকার করবেন। আপনি ডিপ স্টেট, এটাকে কোনো গভর্নমেন্ট স্বীকার করবে? একদমই না। ডিপ স্টেট সে স্বীকার করবে কেন? কেন করবে? বুঝছেন না? এইগুলোই তো হয় ভাই আমাদের সোসাইটিতে। অনেক সময় দেখবেন আপনি যে 3.5 বছর ধরে প্রেম করেছে, তারপর বিয়ে করছে, পরে বলে কি যে আমি তো চিনতাম না, বাবা মা পছন্দ করে বিয়ে করেছে, বলে কিন্তু রে ভাই। তো ডিপ স্টেট আর কি, ডিপ স্টেটের মাধ্যমে সম্পর্ক ছিল, পরে আমি কিছু জানি না, আমার বাবা মা করাইছে। তো এইটা এরকম। তো ডিপ স্টেটের ঘটনা কিছু শুনেন, শেখ হাসিনা তো একটা প্রাইম মিনিস্টার ছিলেন, তাই না? ওনার তো অনেক ধরেন আপনার গোয়েন্দা বাহিনী ছিল, ওনার অনেক কিছু ছিল। উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, বলেছেন তো ভাই, একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন। বিবিসি কে ইন্টারভিউ দিতে যে সরাসরি বলেছেন আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, বলেছেন তো। তো উনি কি কিছুই বুঝেন নাই, হাওয়ার উপর বলেছেন? এটা হয় না, কিছু না কিছু বুঝেছেন, নানাভাবেই অনেক ঘটনা ঘটেছে, চাপ এসেছে, বলেছেন। কাজে ডিপ স্টেট এটা তো আর এই শব্দগুলি তো আজগুবি না, এমন তো না এই শব্দগুলি পৃথিবীতে কেউ কখনো শুনে নাই, হঠাৎ করে হয়ে গেল, তা তো না রে ভাই। এর তো প্রয়োগ আছে। পাকিস্তানে ইমরান খানের পতন কেন ঘটলো? আপনি বললেন আমেরিকার ভূমিকা আছে, বলতে পারেন, আপনি বলেন ডোনাল্ড লুর ভূমিকা আছে, বলেন আপনি, অসুবিধা নেই, কোনো প্রমাণ করতে পারবেন? মানতে করতে পারবেন না তো, বাট সবাই জানে কি হতে পারে। তো এরকম এখানেও ঘটেছে, কিন্তু কেউ কি স্বীকার করবে? আমেরিকা স্বীকার করছে পাকিস্তানের ঘটনাটা? স্বীকার তো করে নাই, এটা কেউ স্বীকার করে না। কাজেই কিছুর আগে অনেক কিছুই ছিল, বাট মূল ঘটনা হলো যে জনগণের ক্ষোভ ছিল। আপনি যদি জনগণের ক্ষোভটা প্রশমিত করতে পারতেন, তাহলে এগুলি কোনোটাই কার্যকর হতো না। জনগণের ক্ষোভ ছিল, অন্যান্যগুলি সাইড হিসাবে কাজ করছে। আচ্ছা, তার মানে এই বিষয়গুলো আসলে সাইড, ডিপ স্টেটের ভূমিকা, এগুলো সাইড হিসেবে কাজ করতে পারে বলে আপনি বলছেন? হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ ছিল, একদম উড়িয়ে দেওয়ার মতো না, সবই ছিল। কিন্তু যদি জনসমর্থন থাকতো তাহলে হয়তো এগুলি এভাবে কাজ করতো না। মানে মাইক বেঞ্চের যে কথা, সাক্ষাৎকার, তাতে বোঝা যাচ্ছে যে জনসমর্থনকে ওদিকে দেওয়ার জন্য মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গানের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, মানে জনগণকে একদিকে মুভ করানোর জন্য মানে এই ডিপ স্টেট বা এরা, যুক্তরাষ্ট্র কাজ করে। সেটা করতে পারে, সেটা যে করতে পারে না এবং তারা যে ইনভেস্ট করে না তা না, পৃথিবীর সব জায়গায় করে এগুলো।
নানাভাবে মানে জনমত গড়ে তোলার ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখে, কিন্তু সেই ভূমিকাগুলো অর্থহীন হয় তখন যখন নাকি তার সঙ্গে বাস্তবতার কোনো মিল না থাকে। শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে আপনি বলেন ভাই, কোন বাস্তবতাটা আপনার জন্য আরামদায়ক ছিল? বলেন আপনি, ওনার কোন কাজটা আপনার জন্য আরামদায়ক ছিল? একজন প্রাইম মিনিস্টার বলতেছেন বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে, উনি বলতেছেন তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেয়। এখন বুঝবা কেমন লাগে? এখন প্রাইম মিনিস্টার বিদ্যুৎ বন্ধ করে দিবেন কোন এখতিয়ারে? এটা কি ওনার বাবার বিদ্যুৎ নাকি? ওনার টাকায় আসছে, আমার টাকায় আপনি করছেন, তার মধ্যে আবার চুরি করছেন। এখন আপনি ভাব দেখাচ্ছেন বিদ্যুৎ বন্ধ করে দিবেন। এই যে বিষয়গুলো, একদম সাধারণ মানুষ সেও কিন্তু অপমানিত বোধ করছে যখন উনি বলেছেন যে আমার বাবা দেশটাকে স্বাধীন করেছে। তখন যে শহীদ মুক্তিযোদ্ধার ফ্যামিলি তারা অপমানিত বোধ করছে, আমার ছেলে মারা গেল আর আপনার বাবা দেশ স্বাধীন করে দিল। এই দেশটা তো একজনের স্বাধীন করে নাই, এই দেশটা সম্মিলিতভাবে স্বাধীন করেছে। অনেক লোকের রক্ত গেছে, অনেক লোকের ইজ্জত গেছে, অনেক লোকের বাড়ি গেছে, ঘর গেছে। আপনার কি গেছে? স্বাধীনতা যুদ্ধের শেখ হাসিনার পরিবারে কি ক্ষতি হয়েছে বলেন? তাদের বাড়িতে তো 2টা প্রাপ্তবয়স্ক নারী ছিল, সে ছিল, তার বোন ছিল। কেউ রেপ হয়েছে? হয় নাই তোরে ভাই। কেউ মারা গেছে? যায় নাই তোরে ভাই। দিস ওয়াজ রিয়েলিটি। আপনি যতভাবেই দেখেন, কিন্তু কাজেই আপনি যখন মানুষকে সম্মান করবেন, মানুষ আপনাকে সম্মান করবে। আপনি যখন মানুষকে অপমান করবেন, মানুষ আপনাকে ঘৃণা করবে। এটাই রিয়েলিটি, এটা সারা দুনিয়ার রিয়েলিটি। জি, মানে এই রিয়েলিটিরই একটা পরিণাম হচ্ছে এই অভ্যুত্থান বা এর পতনের পেছনে এর সাথে ডিপ স্টেট এবং সবকিছুরই একটা ভূমিকা, যোগাযোগ থাকতে পারে, সবকিছু মিলিয়ে থাকতে পারে, কিন্তু মূল ঘটনা হলো এটা, স্পষ্ট এই দেশের মানুষ ক্ষুব্ধ ছিল। জি, মানে ক্ষোভটা একদম বাস্তব, তারপরে আরো সাথে যা যা আছে সেগুলো যোগ হয়েছে। এই যে আমি যেই সংবাদ সম্মেলনে আসলে ট্রাম্পকে এই প্রশ্নটা করা হলো, সেখানে ওই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ প্রশ্নে তিনি বললেন যে মোদির উপর ছাড়ছেন, এবং তিনি যে বললেন যে মোদি দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন, বাংলাদেশ নিয়ে কাজ করছেন। মোদি কি কাজ করছেন বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে? এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এই পয়েন্টটা নিয়ে কেউ কিন্তু খুব একটা আলোচনা করে না, এবং প্রশ্ন আমি প্রথম শুনলাম আপনার কাছ থেকে। এটা খুব ইন্টারেস্টিং, কেন লোকে এটাকে মানে ইগনোর করলো আমি বুঝতে পারলাম না। ওই প্রশ্নের উত্তরে ট্রাম্প আসলে মোদিকে কিন্তু একভাবে ষড়যন্ত্রকারী হিসেবে কিন্তু চিহ্নিত করে দিয়েছেন। 100 বছর ধরে কাজ করছে নাকি ইন্ডিয়া নাকি 100 ইয়ার্স বলেছে, কিন্তু ইন্ডিয়ার ডিপ স্টেট নিয়ে এত বছর কাজ করছে কেন? এখন দুটো পয়েন্ট। এক নম্বর হলো, হয় ট্রাম্প এগুলি বুঝেই না, এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি। আমি মনে করি আপনার প্রেসিডেন্ট, আপনি এই দেশে আছেন এখন, আপনাদের প্রেসিডেন্ট নিয়ে বলতেছি, কিছু মনে করেন না। এই ভদ্রলোকের নলেজ লেভেল নিয়ে না আমার অনেক মানে মাঝে মাঝে মানে হাসতে ইচ্ছা করে, যে ওনার জ্ঞান গম্যি একটু কমই আছে। উনি খুবই মানে উনি বলে না যে সে একজন যে কোনো মানুষ, সে আসলে একজন যে কোনো মানুষ। প্রেসিডেন্ট হওয়ার জন্য যে জ্ঞানগম্যি থাকা লাগে, ওনার কর্মকাণ্ডে, ওনার আচরণে, ওনার মানে আপনার কি বলবো বডি ল্যাঙ্গুয়েজে, এই আমি কিছুই দেখি না, কিছুই দেখি না। মানে উনি যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি কোনো অর্থই হয় না আসলে। এবং আমার ধারণা কেন যেন উনি বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানেন কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। উনি হয়তো বলতেও পারবেন না বাংলাদেশটা কোথায় আছে, আমার ধারণা। মানে ওনার সম্পর্কে আমি যতটুকু বুঝি, উনি আসলে আমেরিকা ছাড়া পৃথিবীর আর কোনো দেশ নিয়ে ভাবেন না। এটা তো উনি ওনার ওনার তো ইলেকশনের সময় ওনার তো একটা স্লোগানও ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকা ছাড়া আর কিছু দরকার নাই। যে কারণে উনি WHO থেকে নিজেকে বের করে নেন, যে কারণে উনি আপনার বিশ্ব জলবায়ু থেকে নিজেকে বের করে নেন, যে কারণে উনি USAID-কে বন্ধ করে দেন, সবই করেন। কারণ এইগুলো হলো উনি, এটাই হলো ট্রাম্প। কিন্তু যাই আমি তাকে বলি না কেন, সে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের সে যে প্রেসিডেন্ট, আমি অপছন্দ করতে পারি, আমি তো ইগনোর করতে পারবো না, তাই না? আমি তো অস্বীকার করতে পারবো না। তো উনি তো যা বলবেন সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই বলতেছেন, এবং সেই কথাটা উনি উচ্চারণ করেছেন মোদির উপস্থিতিতে, মোদির দিকে তাকিয়ে। এটা মোদির জন্য খুবই বিব্রতকর একটা প্রশ্ন, এবং বিব্রতকর একটা ইঙ্গিত। উনি এই কথার মাধ্যমে, আমি যদি শাব্দিকভাবে ধরি অর্থ, উনি হয়তো এই কথা বলতে চেয়েছেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে ইন্ডিয়া বহুদিন ধরে কাজ করছে, এবং ডিপ স্টেট খালি আমেরিকায় থাকবে কেন,
ইন্ডিয়ারও থাকতে পারে, উনি এটাও ইঙ্গিত করতে পেরেছেন হয়তোবা। যদি উনি এটা করেন, যদি উনি বুঝে করেন, তাহলে এটাও অর্থ হতে পারে। এই সবকিছুই আমি মনে করি ইন্ডিয়ার জন্য খুবই বিব্রতকর একটা কিন্তু বিব্রতকর বিষয় হবার ছিল। পরেও শেষের দিকে তো আবার সবকিছু মোদির উপরেই ছেড়ে দিলেন, বললেন যেহেতু মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এখন- ইন্ডিয়া শত শত বছর কাজ করছে, অতএব তিনি আসলে এই প্রসঙ্গটি মোদির উপর ছেড়ে দিচ্ছেন, মানে যা করছেন তাই করছেন, তাই ঠিক হচ্ছে, মোদির উপর ছেড়ে দেওয়া হলো। ব্যাপারটা এরকম কি? এখন ভারতের এখানে লেন্সে মানে কি উনি এটা নিয়ে কথা আমেরিকা বলতে দেখছে? চান না। এখন অনেকে বলছে যে ইন্ডিয়াকে তাহলে এটাই বুঝালো উনি যে আমেরিকা এখন থেকে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে। এই কথাটা আমিও একসময় বলেছি। অনেকে এই ঘটনা ঘটার পর আমাকে অনেকে দেখলাম মেসেজ দিয়ে বলছে, ভাই আপনি যা বলছেন তাই হয়েছে। আমি বললাম, ভাই আমি কি জ্যোতিষ নাকি? ওটা তা না। ঘটনাটা হলো ওনারা ওনাদের মতো করে বলেছেন, তবে রিয়েলিটিটা কি? ট্রাম্প কি বললো অথবা মোদি কি বললেন, এটা কোন দিন কি প্রসঙ্গে কি বললেন, এই প্রশ্নটা কি আসলে দীর্ঘমেয়াদী কোনো ইঙ্গিত দিলেন, নাকি কেবল পার্টিকুলার ওই কোশ্চেনটার ব্যাপারে ওনাকে ইঙ্গিত দিলেন? এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। আমাদের দেশের অনেক উপদেষ্টা পর্যন্ত এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, অনেক কিছু করেছেন। তো আমি কিন্তু এই আলোচনায় যাই নাই এই কারণে যে আমি যতটুকু দুই নেতার ওইখানে যে মিটিং এর যে চারিত্রিক যে চেহারাটা দেখলাম, কথা বলার স্টাইল, দুই মানে পায়ের মাঝখানে হাত দিয়ে মানে মানে এরকম এরকম করে ট্রাম্প যেগুলি বলছিলেন, তো এগুলি সবই দেখলাম। আবার সাংবাদিকরা দেখলাম মাটিতে বসে আছেন, এই সব মিলিয়ে যে আমি একটা পরিবেশ দেখলাম, এটা দেখার পর আমার যেটা মনে হলো আসলে বাংলাদেশ নিয়ে না যুক্তরাষ্ট্র মোটে মানে ট্রাম্পের যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আগামী 5 বছর মোটেই ইন্টারেস্টেড না। এই দেশটাকে ব্যাপারে তার কোনো আগ্রহই নেই। এই দেশটারে ইন্ডিয়া কি করে কি না করে, কে চীন কি করে কি না করে, এইগুলি নিয়ে ট্রাম্পের কোনো মানে আপনার কোনো আগ্রহই নেই। কাজে যদি আগ্রহ না থাকে, যেমন ধরেন গতবার কি হলো, গত ইলেকশনের সময় কি হলো আমরা কিন্তু টের পেয়েছি যে আপনার 7ই জানুয়ারি যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে আমরা খুব স্পষ্টই টের পেয়েছি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু এক ধরনের টানাপোড়েন চলেছে। কিন্তু তারা মিটিং করেছে বারবার, শেষ পর্যন্ত ওই বার্গেনিংয়ে যুক্তরাষ্ট্র হয়তো হার মেনেছে, ঠিক আছে আপনি করেন, কিন্তু তারা বিরক্ত হয়েছে। এগুলো কিন্তু তাদের কথাবার্তা বোঝা গেছে। কিন্তু আপনি এখন দেখেন ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেই, যা কিছু করুক, এই ব্যাপারে মানে ইউএসএ কোনো রকম ভূমিকাই রাখবে না, কোনো মন্তব্য করবে না, সিম্পলি কোনো মন্তব্য করবে না। কারণ তাদের এটা মাথা ব্যথাই না, তারা মাথা থেকে সব সরাই দিচ্ছে, সরাই দিয়ে এখন। আর তাছাড়া এখন তো যুক্তরাষ্ট্রের তেমন কোনো ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আমাদের এখানে নাই। দান খরচ যেগুলো আগে করতো ওগুলো তো সব উড্র করে নিয়ে গেছে। ইউএসএ নাই, ইউএসএ না থাকার কারণে বাংলাদেশে অনেকগুলি এনজিও নাই। আমারই এক আত্মীয় চাকরি করতো কেয়ারে, গত মাসের 24 তারিখ থেকে তো চাকরি নাই, হঠাৎ করে নাই, কোনো কারণ ছাড়াই নাই। ভদ্রলোক মানে 1.5-2 লাখ টাকা বেতন পাইতো, নাই হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো এগুলো তো প্রভাব ফেলবে রোহিঙ্গাদের নিয়ে। ওখানে একটা জটিলতা হবে। রোহিঙ্গাদের এই লালন পালন আমরা করতেছি, আমাদের আগের প্রধানমন্ত্রী বলতেন তার বোন নাকি তাকে বলেছে 10 কোটি মানে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারো, আর 10 লাখ লোকের খাওয়াইতে পারবে না, উনি কি ভাত রান্না করে খাওয়াবে নাকি? টাকাটা কোথেকে আসবে? টাকাটা কোথেকে আসবে? তো ওই টাকা তো সবচেয়ে বড় ডোনার ছিল আমেরিকা, যুক্তরাষ্ট্র। সেই সেই আপনার সেই টাকাটা আসবে না ওইভাবে। আর তো কিভাবে চলবে? এখন এটা কেবল আমাদের দেশের জন্য কিন্তু এটা সিঙ্গেল ক্রাইসিস না, এটা কিন্তু সারা দুনিয়ার জন্যই ক্রাইসিস। ওনার ডাব্লিউএইচও থেকে প্রত্যাহার করে নেওয়ার ফলে অনেক বিশ্বের দেশে, অনেক দেশে, যে সমস্ত বিশেষ করে আফ্রিকান দেশগুলোতে অনেক ঝামেলা হবে কিন্তু। তো এখন সব মিলিয়ে কি হয় দেখেন। মানে তাহলে কি এরকম হবে যে ভারত আসলে, কারণ আমরা বরাবর শুনেছি যে বাংলাদেশের নির্বাচনের কি হবে না হবে সেটা নাকি ভারতের উপর নির্ভর করে, ভারত ক্ষমতায় বসিয়ে দিচ্ছে বা ভারতের কাছে গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে। বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগকে বসিয়েছে ভারত, আওয়ামী লীগ অভিযোগ করেছে এরকম, মানে অনেক কিছু ভারতের একটা বিরাট সংশ্লিষ্টতা আমরা সবসময় শুনে আসছি। তাহলে এখন যখন যুক্তরাষ্ট্র এরকম সব কিছু ভারতের উপর একরকম ছেড়ে দিচ্ছে, সেটি কি আমাদের জন্য এটি একটা কেমন বার্তা? শুনেন, ভারত আগে তো করেছে। শুনেন, আমাদের পাশে একটা বড় প্রতিবেশী না, সে তো একটা বড় প্রতিবেশী। আপনার কুড়ে ঘরের পাশে যদি একটা 10 তলা বিল্ডিং উঠে, সেই বিল্ডিং এর ছায়া আপনার উপর পড়বে, আপনি ফেলতে পারবেন? আপনি ওই যে রোদ পেতে চান, তাহলে আপনাকে 11 তলা করতে হবে। সেটা করার কি আপনার অ্যাবিলিটি আছে? নাই তো রে ভাই। আবার সেই 10 তলা ভবন থেকে কেউ কেউ জানলা দিয়ে ময়লাও ফেলতে পারে, সেই ময়লাও আপনাকে সহ্য করতে হবে। এটা তো নিয়তি আপনার।
আপনি তো কিন্তু সরতে পারছেন না। এখন ভারত কি করবে? এই যে বসিয়ে দেয়, বসিয়ে কেমনে দেয়? ভোট তো আপনি দেন। আমি যখন ভোট দিতে যাই তখন কি মোদি এসে আমার হাত ধরে বলে দেন এখানে না এখানে ভোট দাও? ধরে? ধরে না তোরে ভাই, আমার ভোট তো আমিই দিই। এখন এগুলি কি? এগুলি শুনেন, এগুলি যত সহজে বলা হয় এগুলি অত অত সরলীকৃত না বিষয়গুলো। এই বিষয়গুলো কিছু না কিছু প্রভাব তো থাকেই, বড় প্রতিবেশীর প্রভাব থাকে কিছুটা, কিন্তু সেই কিছুটা মানে এমন না যে কাউকে কোলে করে না ক্ষমতায় বসায় দেয়। ওই যে সেটাই দিত তাহলে তো 91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আসছে। 2001-এও আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আসছে, আসে নাই তো। তাহলে কি করছে আবার? আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকে নামতে না চাইছে তখন ভারত একে সাপোর্ট দিছে, এটা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে জনগণের ভোট নিয়ে আসতে হয়, এটাই রিয়েলিটি। যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয়, আর যদি আপনি নির্বাচন না দিয়ে গাইড জুড়ে থাকেন, থাকবেন, আবার থাকতে থাকতে একসময় পালাই যাবেন, ওটাও ঠিক। দুইটাই বাস্তবতা। জি, এখন যে দাবি উঠছে, একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গেও আসি, তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই নিয়ে বেশ কিছুদিন যাবতীয় কথা হচ্ছে। আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না, নিশ্চিহ্ন করতে হবে। আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে, তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন। আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ, সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না, বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই। এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে, নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে? এটি কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা? শুনেন, এটা নানা জন নানা দিকে ঠেলবে, যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে। কথা বলার সময় কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না, মাঝে মাঝে এটা হয়, এটা বয়সজনিত কারণে অনেক সময় হয়। দেখেন, আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে মাপছে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? আপনি আমার এই কথাটা ভাই বুঝান। আমি তো কোনো অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই? মানে এটা কি? আরেকটা কথা হলো, কি বলছেন উনি? আওয়ামী লীগকে কেবল নিশ্চিহ্ন, কি বলছে? নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিবে। কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? ফু দিয়া নাকি ধাক্কা দিয়া? আমি বলি, আমি আগেও বহুবার বলেছি, এখন আবারও বলি, আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে, একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে ভালো নির্বাচন বলি: 91, 96, 2001 এবং 2008। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি, আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না। আগেও না, জিয়া নির্বাচন, এরশাদের নির্বাচন, কোনোগুলি, এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না, 72, ওইগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। এই 4টা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেই নির্বাচনে তারা 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন? ভোট পেয়েছিল 2,23,65,000। আরো কিছু আছে ভাঙাচোরা, ওটা মনে নাই। ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত? 2,28,00,000 সামথিং। আওয়ামী লীগের চেয়ে মাত্র 5 লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি। সেটা বিএনপি একা না, বিএনপি জোট সহ আর কি, বিএনপি। তাহলে এই 5 লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো 192টা আসন। এটা হয়, এই নির্বাচনের সিস্টেমটা এমন হয়। আচ্ছা, আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না, আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ, এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও 2.25 কোটি ভোট পায়, মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোকরে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি, উনি আওয়ামী লীগরে ফু দিয়ে 1 কোটি লোকরে ফু দিয়ে উড়াই দিবেন? ভাই, আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ
পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা, বুঝে না আওয়ামী লীগ কি জিনিস। এটা উনি আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে। 32 নম্বর যখন ভাঙে, তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খাড়ে আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিচ্ছে, অমুক করছে তমুক করছে। শেষ দিন এসে নিষিদ্ধও করছিল। জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে, তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। কারণ কি হয়, তখন আওয়ামী লীগের যা আছে, যেদিকে ডালপালা, সবাই একত্র হয়ে যায়। যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে, যে জিনিসটা হিজবুত তাহরিরের ক্ষেত্রে হয়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, এই জন্য এগুলি বলে এক ধরনের আমোদ অনুভব করে, এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো। আগেই বলেছি কিন্তু বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই। 6 ঋতুর যে বর্ষায় কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল, এ টের পাওয়া যায় না। ওনাদের অবস্থা হচ্ছে এরকম। এত সহজ নয় দেশটাকে এখন জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল, সেখানে যে রিপোর্টটা আসলো, একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো, মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে। তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে? শেখ হাসিনার রাজনীতির আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা বলি। এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে না, আমি আমার নিজের জীবন দিয়েই বুঝি। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ। বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয়, তবু এই দেশের মানুষ তাকে মেনে নেবে না। কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে? এটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায়, তাহলে তাদের এই করাপ্ট এবং ফেইল্ড, যারা নাকি ফেল করছে, তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে, অনেক কষ্ট হবে, এবং এই কষ্ট তারা পারবে না। আর শেখ হাসিনা তো অমর না, ওনার তো বয়সও হয়েছে ভাই। উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন? উনি কি আরো 500 বছর বাঁচবেন? বাঁচবেন না তো। কাজেই আর ধরেন 5 বছর 10 বছর, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, ওনাকে নিয়ে আসা হবে না। বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসতো, ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, যখন দল হেরে যায়, দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়, বলে যে আমি ব্যর্থ হয়েছি। নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই। এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন, উনি তো অবধারিতভাবে বাই ফেল। ওনার বলা উচিত ছিল আমি পারিনি, অতএব তোমরা নতুন নেতৃত্ব গড়ে তোলো। এই আহ্বান দিয়ে উনি যদি দলের সভাপতি পদ ত্যাগ করতেন, তাহলে একটা নতুন লোক উঠে আসতো। নতুন লোক উঠে আসছে না কেন? তারা ভয় পাচ্ছে। আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না। শেখ হাসিনার অনেক টাকা আছে, তার যারা সমর্থক তাদের টাকা আছে, আমরা বিপদে পড়বো। তারা এই জন্য আসছে না। কালকে শেখ হাসিনা ঘোষণা দেখবেন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি কাউকে দেখেন আওয়ামী লীগের নেতৃত্ব নেবার মতো? আপনি কি মনে হয় কাউকে দেখেন যিনি হতে পারে? কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের সাথেও আমার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়, মানে কারোর সাথে কথা বলে, এমনকি অফিয়ারের কথাতেও আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে। না, এটা তো আপনার মনে হবে না।
কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই করাপ্ট লোক। শেখ হাসিনা খেলে গেলে হবে না তো, এগুলো সহজ হইতে হবে। আপনি যে আওয়ামী লীগের শোনেন, আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা? শেখ হাসিনা। শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই, শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে, শেখ হাসিনার যত এমপি ছিল সবাই, যত লোক শেখ হাসিনা গত 5 বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা, এরা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা বড় জোর 10,000। এদের সংখ্যা বড় জোর 10,000। আর আমি কি বললাম, আওয়ামী লীগের লোক করে, আওয়ামী লীগ করে কজন? 1 কোটির উপরে। তারা সিরিয়াসলি ভোট দেয় না, তারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে। কাজেই এই 10,000 চলে গেলে কি লস? কোন লস নাই। এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না, এরা তো কাউকে দেখতে দিচ্ছে না। আপনি কি জানতেন 5 তারিখের আগে, জুলাইয়ের 1 তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন? হাসনাত আব্দুল্লাহকে চিনতেন? সার্জিসকে চিনতেন? চিনতেন না। এখন না চিনে উপায় আছে? উপায় নাই। সময় মানুষকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে। এখন কি আপনার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে 10 মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে? মনে হয়? হয় না। কেন মনে হয় না? আছে। এই সামনের বাধাগুলি সরিয়ে দেন, অনেক লোককে দেখতে পারবেন। কিন্তু এরা তো সরাতে দিবে না। হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে, দেশ থেকে পালিয়ে আসছে। এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ওই যে যাত্রার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না ওবায়দুল কাদের নামের, পালিয়ে গেছে ভাই। সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কোথায়? উপজেলা অনেক আপনার ইউপি চেয়ারম্যান আছে, এলাকায় আছে, কই আইভির মধ্যে পালায় যায় নাই? সেটা পালায় যায় নাই ভাই। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো, এই যে বিষয়গুলো আছে। তো এখন এরা ওই টাইপের লোক। তো এই লোকগুলো তো আপনাকে দেখতে দিবে না। যখনই আপনি দেখতে চাইবেন, আপনি চোখের সামনে সে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন না তার পেছনে কে আছে। কাজে ওদের সঙ্গে আলাপ নাই, ওদেরকে সরিয়ে ভাবেন। যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে, তারা সব বাদ। এগুলি সবগুলি দূষিত ব্যক্তি। এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে। যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা। এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী লীগ বুঝতে পারবে তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে। তাহলে হবে না, এদের দ্বারা হবে না। আপনি কিভাবে শেখ হাসিনাকে দেশের মানুষের কাছে খাওয়াবেন? আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন? এদেশের মানুষ খাওয়া দূরের কথা, ওরা দেখলেই তো বমি করে দিব। তো এই সমস্ত লোক হবে? এগুলি তো আমার কাছে ক্লাউন মনে হয়েছে, তখনও মনে হয়েছে, এখনো মনে হয়। তো কি বলবেন? জি, আপনার এখানে বক্তব্য স্পষ্ট। আমি আর কয়েকটা 1-2টা জিনিস বলেই আমি শেষ করে দেবো। আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, আমি বুঝতে পারছি। একদমই শেষ করে দেবো মাসুদ কামাল। যে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বলছেন, আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন। সেখানেই আর একটা জায়গায় একটু জিজ্ঞাসা করি, যে 1400 মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে। এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই। এবং এখানে 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার, 5 তারিখে সরকার পতন হলো, তারপরে কয়দিন সরকার নাই, তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার। সে মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা? সবটাই কি দেওয়া চলে? না, সবটা তো ওরাও দেয় নাই। জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে, অনুসন্ধান যারা করেছে, তারা তো এটা বুঝে শুনেই বলেছে। তারা তো সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই। আওয়ামী লীগের পতনের পরও এদেশে অনেক আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে। এতে অস্বীকার করার কোনো উপায় নাই। হয়েছে তো, এখনো অনেক কিছু হচ্ছে। এখনো অনেক, কয়েকদিন আগে দেখলাম কুমিল্লায়, তো দেখলাম একটা ভিডিও দেখলাম, একটা পরিবারে 3 জন লোক মারা গেছে, তার মধ্যে একজন মানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন। এখনো হচ্ছে। তো এখন আগে হতো চেতনার নামে গুম হতো, এখনো চেতনার নামে হচ্ছে। হচ্ছে তো, এই জন্যই তো বলি এই সরকার থামাতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা। এই সরকার থামাতে পারবেও না। পারবে না কেন জানেন? আমি বলি আপনাকে, তারা পুলিশের মনোবল বলতে কিছু আর অবশিষ্ট রাখে নাই। পুলিশ সক্রিয় হবে না এই গভর্নমেন্ট হাতে।
কেন হবে না? আপনি কি করেছেন? আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের ব্যাপারে একটা ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন আপনি। তারপরে আপনি আশা করবেন এই পুলিশ আপনার জন্য মাঠে নামবে? নামবে না, নামবে না। দেখাবে নামছে, নামবে না। কারণ তারা তো জানে আজকে সে মারা গেলে তার ইন্ডেমনিটি, তার কোনো বিচার হবে না। সে কেন নামবে? মামলা হয়েছে ওইগুলি কোনো একটাও? পুলিশ ঠিক আছে, মারা গেছে রে ভাই, একে তো মারা যায় না, মারা গেছে তো, কোনো মামলা হয়েছে? আপনি মামলা কইরা পরে আপনি ব্যবস্থা করতেন কিছু একটা। মামলাই করা যাবে এখন না, বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা তাতে বলা হচ্ছে মামলাই করা যাবে না। করা যাবে না, এটা পৃথিবীর কেউ মানবে? পৃথিবীর কেউ মানবে না। আমি বলবেন যে না আমরা বিপ্লব করেছি, বিপ্লব আইন মেনে হয় না, বিপ্লব সংবিধান মেনে হয় না। হ্যাঁ বলেন, আমার কোনো আপত্তি নাই, বিপ্লব সংবিধান মেনে হয় না, ঠিক আছে। তো বিপ্লবের পরে তো হয়, আপনি তো বিপ্লবের পরেও সংবিধান মানেন না, মানেন না তো, তাহলে কি হবে? আপনি করেন নাই অনেক কাজ, আকাম কুকাম করেন নাই। আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন, পুলিশকে যে অর্ডার করছে গুলি করার জন্য তাকে ধরছেন আপনি। এই ওবায়দুল কাদের দেশ ত্যাগ করে গেছে কবে বলেন? 1 মাস 1.5 মাস ছিল এই দেশে। কার বাসায় ছিল আমি জানতে চাই। আপনি জানতে পারছেন এ পর্যন্ত? কেন জানতে পারলাম না? আমি এই দেশের নাগরিক হিসেবে জানতে পারছি সে কার বাসায় ছিল? আমি জানি না। সেনানিবাসে অনেক লোক ছিল, 60 জন 70 জন ছিল, নাকি 600 ছিল, জানি না। কারণ নাম জানতে পারছেন কে কে ছিল? পারেন নাই। তাদেরকে কে বিদেশে পাঠালো আপনি জানতে পারছেন? পারেন নাই। এগুলো কোন সরকারের আমলে হয়েছে? ইউনূস সরকারের আমলে হয়েছে। দায়িত্ব ইউনূস সরকারের উপর আসবে না? আসবে তো। এই দায়িত্ব তাকে নিতে হবে। টুডে অর টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কোনো কিছুই হারিয়ে যায় না। তো তখন তারা কি জবাব দিবে? কিছু জবাব দিতে পারবে না। তো এইগুলো হলো রিয়েলিটি। তো আপনার সামনে ইলেকশন আসছে, সরকারের গ্রিপ নাই বলে সরকার এটা পারলো না, মানে সেনাবাহিনী যাদেরকে দিল তাদেরকে ধরলো। আমার এই অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন যে দুজন সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, আনিসুল হক আর সালমান এফ রহমান দুজনকে হস্তান্তর করেছেন, দুজনকে গ্রেপ্তার দেখিয়ে একটা প্ল্যাটফর্ম একটা সাজিয়ে সেটার উপরে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কারাগারে আছেন। আর যারা চলে গেলেন তাদেরকে তারা কারা সেটা আপনিও বলছিলেন, আসলেই তাই, আমরা জানি না কারা। এটা কি আসলে সরকারের গ্রিপ নাই বলে এরকম হচ্ছে, নাকি সরকারের যোগ সাজসে এই বিষয়গুলো হয়ে যাচ্ছে? মানে এটা আমি বলতে পারবো না। সরকারের মধ্যে ছিলেন আমাদের এখনো আছেন সাখাওয়াত সাহেব, উনি বলতে পারেন নাই। আমি তো দূরবর্তী এলাকার একজন, দূরবর্তী দ্বীপের একজন মানুষ, আমি কি করে বলবো কেন হয়েছে? এটা বলে আবার কোন বিপদে পড়বো? ওই ঝামেলা আমি যাব না। আমি খালি এটুকু বলবো, কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না। এখন দেশের মানুষ না জানাটাও আমি মনে করি আমাদের জন্য একটা, আমাদেরকে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে। আমি এই কথাটা বলবো খালি এইটুকু। আমার জানার অধিকার আছে, আমি জানতে চাইতে পারি, আমাকে জানানো হয়নি। কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো। এবং আলটিমেটলি আমি কিন্তু দায় দেব ডক্টর ইউনূসকে, কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর ইউনূসের কেন অমুকের উপর, এর উপর, বি এর উপর, সি এর উপর তার কন্ট্রোল নাই, এটা তো তার ব্যাপার, এটা আমার ব্যাপার না। উনি তো বলেন নাই আমার কারোর কন্ট্রোল। উনি কি বলেছেন এর মধ্যে একবার বলছেন যে আমার কথা এ শুনে না, আমার কথা বি শুনে না? কখন বলছেন উনি? বলে নাই তো। না বলা মানে কি? ওনার সবার উপরে কন্ট্রোল আছে। তাহলে আমি উনাকেই দায়ী করবো যে উনি জানেন কিন্তু জানাচ্ছেন না। আমি তো অন্য কারোকে দায়ী করবো না, আমি আলাদা আলাদাভাবে বলবো কেন? এবং আপনি আমাকে এই কথাটা বলেন যে ভাই, এই যে ওবায়দুল কাদের 1 মাসের বেশি সময় কার কাছে ছিল? আমাদের এই কথাগুলি জবাব দেন। সবাই বলতেছে ছিল, সিলেটের এক জায়গায় ছিল। তার মানে জায়গাটা কিন্তু আরো ন্যারো হয়ে আসলো, সিলেটের। তার নামটা বলেন না কেন? তার মানে সে পাওয়ারফুল কেউ, অথবা সেই গভর্নমেন্টের ক্লোজ কেউ, অথবা এই গভর্নমেন্টেরই কেউ, কে জানে, কোনো উপদেষ্টা পারি কিনা কে জানে, বলতে পারবো না। তাহলে তার নাম কেউ বলে না কেন? তো এইগুলি করবেন আর বলবেন আমরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, আর বলবেন আমাদের উপর আস্থা রাখেন। কে রাখবে আপনার উপর আস্থা? আমি একটা বলে শেষ করি, আপনি আরো প্রশ্ন করেন না, আমি শেষ করে দিই। একটা শেষ প্রশ্ন বাকি আছে, শুধু একটাই প্রশ্ন করব। জি শেষ, আপনি শেষ করেন, তারপর আমি একটাই প্রশ্ন করব।
না, আপনি বলেন, শুনি আপনার প্রশ্নটা আচ্ছা, শুনে নিই। আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি এই সরকারের দায়ের জায়গায় বলছেন আর একটা জিনিস আমরা সব সময় মানে ঘটেই যাচ্ছে একের পর এক, যার কারণে প্রশ্নটাও করেই যাচ্ছি মানে প্রতি অনুষ্ঠানেই, যে সেই লালন মেলা বন্ধ থেকে শুরু করে শোরুম উদ্বোধন থেকে শুরু করে সব বন্ধ হওয়া, মহানগর নাট্য উৎসব সম্প্রতি বন্ধ হলো, বসন্ত উৎসব বন্ধ হলো, পুলিশকে জানানোর পরও সেখানে ব্যবস্থা নেওয়া হয় না, রণবীকে মঞ্চে উঠতে দেওয়া হলো না। এখন শোনা যাচ্ছে রমনা বটমূলে পয়লা বৈশাখের আয়োজনে রমনা বটমূলে 100 গরু জবাই দেওয়া হবে, সেই ডেইলি স্টার প্রথম আলোর সামনে গরু জবাই থেকে শুরু হলো। মানে এগুলোও তো একের পর এক একের পর এক, কোথাও যেন ফুল স্টপ হচ্ছে না, ঘটেই যাচ্ছে। এখানেও সরকার কি করছে আর কেন এত ঘটনা ঘটছে একের পর এক? শুনেন, এইটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই যে আপনি একটার পর একটা ঘটনা বললেন, এই সবগুলো একটা সুতার মধ্যে লেগে আপনি একটা মালা বানান। এই মালাটাই বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চাইনি। এটাই এখন চলছে এই দেশে, এদেরই রাজত্ব চলছে। আর নতুন করে কি বলবো? যাই হোক, আপনার প্রশ্ন উত্তর এটুকু। এখন আমি একটা কথা বলি আপনাকে, এটা শেষ কথা, আমি নিজের থেকে বলি, এই প্রশ্নটা আপনি করেননি, তারপরে আমি বলি। আমরা সামনে নির্বাচনের দিকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচনটা কি ডক্টর ইউনূস গভর্নমেন্টের আন্ডারে হবে, নাকি অন্য কোনো গভর্নমেন্ট আসবে নির্বাচন করার জন্য? এরকম একটা ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন একবার। আমি বলি যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। এটা হলো আমার ওপিনিয়ন। আমি ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না। আমি মনে করি সেই নির্বাচন যদি হয়, সেটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হবে। আমরা এত যে আন্দোলন, গত 17-18 বছরের আন্দোলনের মূল বক্তব্যটা কি বলেন তো? মূল বক্তব্যটা হলো, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হলো, নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজেরা সেই নির্বাচনে প্রার্থী হবেন না, অথবা যারা প্রার্থী হবেন তাদের কারো প্রতি সেই সরকারের কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন বা ভালোবাসা থাকবে না। আমার বিবেচনায় এটাই হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট। সেই কনসেপ্ট থেকে ডক্টর ইউনূসের সরকার দূরে সরে গেছে। আর বড় প্রমাণ হলো যে ডক্টর ইউনূস নিজেই ফিনান্সিয়াল টাইমসের কাছে যে পডকাস্ট, তাদের যে পডকাস্টে যে সাক্ষাৎকার উনি দিয়েছেন, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিয়েছেন। উনি যে দলটা করার জন্য উৎসাহ দেন, সেই দলের প্রতি ওনার কি কোনো ফিলিংস কাজ করবে না? করতে তো বাধ্য। হ্যাঁ, উনি তো সেটাও বলেছেন যে উনি উৎসাহ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এবং তিনি বলছেন যে তারা যদি এটি না নেয় তাহলে এটার ফসলটা অন্যরা নিয়ে চলে যাবে। গুড। তাহলে সেই দলটা যদি নির্বাচনে আসে, তাহলে সেই নির্বাচনে আসার জন্য যে দলটা আসলো, সেই দলটার প্রতি ওনার যে ফিলিংসটা, এটা কি প্রকাশিত নয়? প্রকাশিত, গোপন তো কিছু নাই, এটা প্রকাশিত। মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা, প্রশাসনে যারা আছে, তারা কি জানবে না এই দলটার প্রতি ডক্টর ইউনূসের এক ধরনের প্রশ্রয় আছে? তারা কি জানবে না এই দলটার প্রতি প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের, উপদেষ্টা পরিষদের এক ধরনের প্রশ্রয় আছে? জানবে। তাহলে সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ হবে? হওয়া নিয়ে কি প্রশ্ন করার সুযোগ থাকবে না? আমি জানি না আর কেউ প্রশ্ন করবেন কিনা, আমি করব। তাহলে আপনি বিকল্প কি আমি কি দেখেন? ছোট মানুষ? হ্যাঁ, আপনি কি বিকল্প দেখেন? মানে ডক্টর ইউনূস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে? নির্বাচনের সময়, নির্বাচনের 3 মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই ফরম্যাট দেওয়াই আছে। নতুন যে প্রস্তাবিত কমিশন তারা বলবে, এবং তার মাধ্যমে নির্বাচন হতে হবে। মানে ফরম্যাট কি ডক্টর ইউনূস সংবিধানে যেই ফরম্যাট আছে একটা সেইভাবে? নতুন যেটা হচ্ছে এটা, হ্যাঁ, ওই ফরম্যাট তো অন্য যে ফরম্যাটই হোক, ফরম্যাট কি হবে আমি জানি না। হ্যাঁ। ফরম্যাট কি হবে আমি জানি না, কিভাবে কি হবে তাও আমি জানি না।